দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই যে আন্দোলন জামাত ইসলামী কালকে থেকে শুরু করছে কয়েকটি দাবিতে, সেখান থেকে আসলে এই আন্দোলনগুলো কার বিরুদ্ধে হচ্ছে, তাদের শেষ পর্যন্ত কোন দাবিগুলো মূল দাবি, এবং এছাড়াও যুগপৎ আন্দোলনের কিছু খবর গণমাধ্যমে বেরিয়েছে, সে নিয়েও আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে, পরিচয় করে দিচ্ছি। আছেন মাহমুদা হাবিবা, তিনি সদস্য মিডিয়া সেল বিএনপি। আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগর উত্তর। এবং আছেন তাজনোভা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর করিম, আপনার কাছে আসতে চাই। কালকে থেকে মাঠে আপনাদের আন্দোলন শুরু হচ্ছে। প্রশ্নটা জাগে এখান থেকে যে এই সরকার তো আসলে সবগুলো রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই প্রতিষ্ঠিত একটি সরকার, তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। না, আন্দোলন হচ্ছে জনগণের জন্য, আর আন্দোলন দাবি আদায় হচ্ছে আমরা সরকারের কাছ থেকে করতে চাই। ন্যাচারালি তো আমাদের দাবি দেওয়া যারা সবসময় গভর্নমেন্টে থাকে তাদের কাছেই কিন্তু আমাদের সে দাবি। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা মনে করেছিলাম যে আমাদের যে আলোচনার টেবিলটা, অর্থাৎ যে ঐক্যমত কমিশন, এটা আমি মনে করি ইটস এ গুড সাইন যে ডেমোক্রেসির যে বিউটিটা এখানে আমি মনে করি সেটা ফুটে উঠেছে। এবং সর্বশেষ জাকসুর মধ্য দিয়েও আমি পার্সোনালি মনে করি যে এটা আমরা দেখতে পেয়েছি যে 53 বছরের এই বাংলাদেশে এখানে যে মানুষের অর্থাৎ সহনশীলতার যে জায়গাটি, পরমত সহিষ্ণুতার জায়গাটি, এগুলো আছে এবং লম্বা সময় ব্যাপী সেটি আজকে হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটি হচ্ছে, দেখুন যে বিপ্লবটা এখানে সংগঠিত হয়েছে। এই বিপ্লব পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গাটি, সেটি কিন্তু যে কোনো পৃথিবীর যে সমস্ত জায়গায় কিন্তু বিপ্লব সংগঠিত হয়, আপনি ফ্রান্স বলেন, পৃথিবীর অনেক জায়গায়, লট অফ এক্সাম্পল ইউ হ্যাভ, সে সমস্ত জায়গাতে কিন্তু পরবর্তীতে যেই আলাপ আলোচনার মধ্য দিয়ে যে জায়গাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু লিগ্যাল ফ্রেমের মধ্য দিয়ে আসতে হয়। কিন্তু আমাদের জুলাই যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো ঘোষণা এসছে, সেগুলোর মধ্যে সবার মিশ্র প্রতিক্রিয়া ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকম বক্তব্য ছিল। আমরা দীর্ঘ সময়ে আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের যেই সনদ, তার মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম যে একটি ঐক্যমতের জায়গা, অর্থাৎ এটাকে একটা আইনি ভিত্তির জায়গা তৈরি করা হবে। কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তাদের সদিচ্ছা, আন্তরিকতা, তাদের জায়গা থেকে তারা তাদের বক্তব্য দিয়েছে। বাংলাদেশের যেই দীর্ঘ সময়ব্যাপী এখানে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের আমাদের যে জায়গাটি না থাকা, আমরা দীর্ঘ সময় যে ফ্যাসিবাদের কবলে থেকে গুম, খুন, লুণ্ঠন, আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে লণ্ডভণ্ড করে দেয়া হয়েছে, এটিকে পুনর্গঠন করবার জন্য এরকম একটি ঐক্যমত কমিশন এবং এর মধ্য দিয়ে যে আলোচনাগুলো হয়েছে, দিস ইজ দ্য গুড সাইন, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, আই থিঙ্ক। কিন্তু সেটি আপনি যদি আইনি ভিত্তিটা যদি আপনি না দেন, অর্থাৎ তাহলে সেই জায়গা কিন্তু থেকে যায়, অর্থাৎ অপূর্ণাঙ্গতার মধ্যে থেকে। কারণ এই যে আজকের যে গভর্নমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলছি, এই গভর্নমেন্ট কিন্তু কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না। এবং এই গভর্নমেন্টের কি নাম, এটা কিন্তু আজকে সংবিধানে কিন্তু নেই। এখানে যে বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এখানে যে রেভলিউশনটার মধ্য দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, অর্থাৎ সরকার, বিপ্লব এবং বিপ্লবী, তাদেরকে যদি আপনি সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি না নিয়ে আসেন, তাহলে আপনার পরবর্তী যে ধাপটি, অর্থাৎ আমরা যে আজকে যে নির্বাচনের আলোচনাটা সবচেয়ে তুঙ্গে, তাহলে কি এই দাবিটাই আপনাদের আন্দোলনে যে দাবিগুলো করছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ? এর বাইরে নিম্নকক্ষে পিয়ারের মতন যে বিষয়গুলো আছে সেগুলো কি সমান গুরুত্ব দিয়ে দিচ্ছেন আপনারা? আমরা সমান গুরুত্ব দিয়ে এখন আমরা পিয়ার পদ্ধতির যে উভয় পক্ষের যে দাবি, এবং এই পিয়ার পদ্ধতির দাবিটা আজকে দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খুবই পপুলারিটি পেয়েছে। এটা নিয়ে প্রশ্ন ছিল যে শুরু থেকে তো এই ব্যাপারটা আসলে আলোচনার টেবিলে ছিল না, সেখানে শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়ারটা ছিল, হঠাৎ করে কেন আসলো পরে? শুরু থেকে আলোচনার জায়গায় ছিল অথবা ছিল না, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পিপল এই ব্যাপারে তাদের
কি মত দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে বিএনপি এবং আরও কয়েকটা হয়তো রাজনৈতিক দল ব্যতীত তাদের সাথে থাকা বাকি অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কিন্তু পিয়ারের পক্ষে, অর্থাৎ তাদের মতামত কিন্তু রয়ে গেছে। এবং যেই আন্দোলনটি আগামীকালকে থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের অনেক বড় রাজনৈতিক অনেকগুলো দলেই, যাদের সাথে মানুষ রয়েছে, জনগণ রয়েছে, তারা কিন্তু এর সাথে তাদের ঘোষণা। এখানে বিএনপির তরফ থেকে একটা প্রশ্ন করা হচ্ছে যে যখন আলোচনা টেবিল থেকে এখন আপনারা সরে আসেননি, আলোচনা চলছে, সেই অবস্থায় আসলে আন্দোলনের কর্মসূচিতে যাওয়াটা কতটুকু যৌক্তিক? না, আমরা তো মনে করি যে এটা যদি, যেহেতু এই আন্দোলনটা আমাদের বিএনপির বিরুদ্ধে না, এই আন্দোলনটা তো হচ্ছে সরকারের কাছে দাবি আদায়ের আন্দোলন, সুতরাং সেই জায়গায় যদি টেবিলে এটা ডিসাইড হয়ে যায়, কারণ বিএনপি তো এখন উচ্চ কক্ষের পিয়ারকেও সেই বলছে যে তারা মানবে না, এবং তাদের আরও অনেকগুলো বক্তব্য ছিল, আওয়ামী লীগের ব্যাপারে তাদের বক্তব্য ছিল, জাতীয় পার্টির ব্যাপারে তাদের আজকের যে আইনি জায়গায় নিয়ে আসার ব্যাপারে যে দাবিটা, 14 দল যারা লম্বা সময়ব্যাপী আমাদের গণতন্ত্রকে হরণ করেছে, লুটপাটের রাজনীতি এখানে করেছে, সেগুলোর ব্যাপারে বিএনপি ভিন্ন স্ট্যান্ড নিতে পারে। দিস ইজ পলিটিক্যাল রাইট, এটা নিতে পারে সবাই, কিন্তু জনগণ সেটাকে কীভাবে নিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গা থেকে মনে করি যে বিএনপি অনেকগুলো ইস্যুতে, আপনি দেখেন জুলাই সনদের ব্যাপারে নোট অফ ডিসেন্ট তারা, এবং অনেকগুলো ব্যাপারে তাদের বক্তব্য তারা দিয়ে, সেটা তো দিতেই পারে। আমি আগেই বলেছি দিস ইজ দ্য গুড সাইন যে একই টেবিলে এত লম্বা সময় আলোচনা, কারণ এই বাংলাদেশে আমরা বিগত দিনে কোনো মত দেয়া, কেউ কোনো বক্তব্য দেয়া, মতামত দেওয়ার সুযোগ কিন্তু আমাদের ছিল না। সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো দিক যে এই আলোচনাগুলো হচ্ছে। আমরা এখনো মনে করি যে আমরা যে পিয়ার পদ্ধতির কথা বলছি, আমরা একসময় কেয়ারটেকার সরকারের কথা বলেছিলাম জামাত ইসলামী, তখন কিন্তু বিএনপি বলেছিল এটা শিশু এবং পাগল ব্যতীত নিরপেক্ষ কেউ নাই, কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে এখন সংবিধানের অংশ, পরবর্তী আওয়ামী লীগ বাদ দিয়েছে, এখন আবার সেটাকে কোর্ট আপহোল্ড করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে পিয়ার পদ্ধতিটাও পৃথিবীর তো আজকে অনেক জায়গায় আছে, সেটি দেশের কালো টাকা মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সকল দলগুলোর অংশগ্রহণের জন্য, জনগণের ভোটের অধিকার মর্যাদাকে নিশ্চিত করবার জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। তাজনুল, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই আলোচনাটা অনেক পুরনো আলোচনা যে আসলে এনসিপি দল হিসেবে তাদের মধ্যপন্থী জায়গাটা ধরে রাখতে পারছে কিনা, নাকি ডানে হেলে পড়ছে, এবং যখন এই খবর প্রকাশিত হলো দৈনিক প্রথম আলোতে যে 8টি দল একসাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে এবং সেখানে জামাতের পাশাপাশি এনসিপির নাম আসলো, পরে আবার আপনাদের তরফ থেকে বলা হলো যে সেটা না হলেও এনসিপির নেতৃত্বে আলাদাভাবে যুগপৎ কিছু একটা হলেও হতে পারে। আসলে আপনাদের দল হিসেবে এই মুহূর্তে অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে, উপস্থিত সবাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসলে আমরা শুরু থেকেই, মানে এনসিপির জন্মের পর থেকেই এই ধরনের, আমরা যতবারই মুখে বলি যে আমরা মধ্যমপন্থার বাংলাদেশপন্থী গণতন্ত্রের পথে আমরা রাজনীতি করতে চাই, আমরা কোনো আইডিওলজি বা মতবাদ প্রতিষ্ঠা করে রাজনীতি করতে চাই না, ততবারই আমাদের এই কথাগুলোকে উপেক্ষা করে নানানভাবে আমরা এটাতে মানে ট্যাগ হয়েছি যে আমরা ডান দিকে হেরে যাচ্ছি বা ডানপন্থার একটা দল। আমি আসলে আজকে এই ব্যাপারটাতে একটু অন্যভাবে কথাটা বলতে চাই যে আপনি জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই ডান বামের এই ঝগড়াটা খুব স্পষ্ট থাকে সব কিছুর মধ্যে, মানে এত অবসেসড আমরা জাতি হিসেবে এই সেকুলার বনাম এই মৌলিবাদী এই বাইনারিটাতে এত অবসেসড কিন্তু আমরা অন্য কোনো কিছুতে নাই, এবং এটাতে বিভোর থাকতে থাকতে গত 15 বছরে কিন্তু প্রত্যেকটা ব্যাংক খালি হয়ে গেছে। আমি এই কথাগুলো মানে এই কারণে বলছি যে শুনতে মনে হবে যে আমি হয়তো বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য বলছি, ব্যাপারটা একেবারেই না। আমি আসলে বেশ কিছুদিন ধরে নিজেই চিন্তা করছিলাম যে আমরা কেন এই জায়গাটাতে প্রত্যেকটা টকশোতে গিয়ে কেন আমাকে প্রমাণ করতে হচ্ছে যে এনসিপি ডান দিকে হেলে যায় নাই বা বাম দিকে হেলে যায় নাই। আমি দেখছি এই আলোচনাটা খুব সুন্দরভাবে দশকের পর দশক জিয়ে রাখা হয়। আপনি দেখেন আমরা কিন্তু এভাবে যতটা এই বাইনারিটাতে নিজেরা অবসেসড, আমরা কিন্তু অবসেস অন্য কোনো কিছুতে না। আমরা কিন্তু এখনো এরকম তুমুল আলোচনায় যে ভাইরা আন্দোলনে যাবে, আমরা কিন্তু আন্দোলনে যাচ্ছি না যে কেন আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কেন নিরপেক্ষ হবে না, যে দুর্নীতি করে বাংলাদেশকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। আপনি দেখেন একটা মধ্যবিত্ত পরিবারের বাবা যখন টিসিবির ট্রাকের লাইনে মুখ লুকায়ে আপনার বাজার করে এবং বাসায় এসে যখন সে টিভিতে দেখে যে আমরা এগুলি করছি, তার মানে ওই জিনিসটা পুরো আড়াল হয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে আমরা এনসিপি এখন এই ধরনের রাজনীতি থেকে, এই বাইনারিটা থেকে বের হয়ে আসবে
এবং আমরা যার সাথেই জোট করি না কেন, আমরা যার সাথেই যুগপৎ আন্দোলনে যাই না কেন, যদিও আমরা এখন কোনো ধরনের যুগপৎ আন্দোলনে যাচ্ছি না এবং জোটের কোনো কথা এখন পর্যন্ত কোনো কিছু স্থির হয় নাই। এগুলো কি বিবেচনায় আছে, আলোচনা টেবিলে আছে? আগের কথাটা একটু শেষ করি যে এটার বাইরে গিয়ে না আমরা এখন এটাকে একদম পয়েন্ট আউট করে এটাকে বাদ দিয়ে বাকি রাজনীতিটা করব, যে রাজনীতিটাতে মানুষের উপকার হবে। এই বিগত দিনে যে এই যে দুর্নীতি এবং যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, এবং সবচেয়ে স্পেসিফিক্যালি আপনি দেখেন এই যে নারীদের ব্যাপারে যে 50 বছরে নারীরা যেখানে শুরু হয়েছিল এই বাইনারিতে, কিন্তু এই নারীদের এত বড় একটা গণ অভ্যুত্থানের পরও নারীদের রাজনৈতিক অধিকার হারিয়ে গেছে। আলোচনাধীন আছে কিনা এই যুগপৎ আন্দোলনে যাওয়ার মতো আসলে কোনো কারণ আমরা দেখি না। কেন দেখি না? কারণ আজকেও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছে, ওনারা যে রাজপথে আন্দোলন করবে, রাজপথে তো কার সাথে আন্দোলন করবে? একা একা আন্দোলন করবে। আপনারা যদি টেবিলে বসে আলোচনা করেন, কারণ যে কনস্টিটিউশনাল অর্ডার প্লাস ফলোড বাই রিফারেন্ডামের যে কথা আজকে বলা হয়েছে, এগুলো তো আলোচনার ভিত্তিতে আজকে 3টা দল বা যে 33টা দল আছে সবগুলো মিলে ঠিক করবে। সো ওনারা রাজপথে এখানে যখন সরকার নিজেই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে এই আলোচনার জন্য, সেখানে আন্দোলনে যাওয়ার কোনো মানে হয় না। আর যদি পিআর জন্য হয়, আমরা তো বরাবরই আপার হাউসে পিআর চাচ্ছি, কিন্তু শুধুমাত্র লোয়ার হাউসে পিআরের জন্য রাজপথে যাওয়ার কোনো যৌক্তিকতা আসলে এনসিপি দেখে না। বরং যদি এখানে থাকতো যে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে, কিভাবে রাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে এটা হতে হবে, যে বা যেসবগুলোতে আমরা একমতে পৌঁছায় নাই ওগুলার যদি কোনো দাবি থাকতো, বা নারীদের দলীয় মনোনয়ন যদি বাড়ানোর ব্যাপারে সরাসরি নির্বাচনে এরকম যদি কোনো মানে জাতীয় স্বার্থ কেন্দ্রিক একদম স্পেসিফিক যদি থাকতো আমাদের কাছে, তাহলে এটা আরো বিবেচ্য হতো। উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস কি এই আন্দোলনকে বা এই ধারণাগুলোকে যে জামাতের সাথে এনসিপি মিলে যাচ্ছে কিনা, সেটা কি তার জায়গা থেকে তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এনসিপি যা করছে তার খানিকটা প্রভাব তার এই ফেসবুক স্ট্যাটাসে আছে? মাহফুজের আসলে অবজারভেশনটা আমার কাছে মনে হয় ঠিক, কিন্তু উনি কার উদ্দেশ্যে এটা লিখেছে এটা তো উনি বলতে পারবে। কিন্তু আসলে যে যখন অন্য পন্থার মানে অনেকগুলো রাজনৈতিক দল অলরেডি আছে, তখন নতুন করে এরকম আরেকটা মতবাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ওনার এই যে অবজারভেশন, এই অবজারভেশনটা ঠিক, কিন্তু উনি আসলে এটা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমি জানি না, এবং এটা আসলে উনি কেন এই মুহূর্তে বলেছেন আমি সেটাও জানি না। হয়তো নিউজে প্রথমে এসে গিয়েছিল যে 8টা দল মিলে যুগপৎ আন্দোলন করছে, উনি হয়তো উনি দেশের বাইরে আছেন, হয়তো এটা দেখে হয়তো উনি মনে করেছেন যে একটা সবাই মিলে একটা আন্দোলনে যাচ্ছে, যখন আলোচনাটা চলমান আছে। এবং এই আলোচনাটায় আজকে যে বিষয়টা ঐকমত্য কমিশনে আছে, আমার কাছে মনে হয় এটার উপর তো আলোচনা এখন অনেক ধাপ, অনেকগুলো দরজা খুলে গেল। আরও 1 মাস কিন্তু রাজনৈতিক দলগুলোর অনুরোধেই কিন্তু এই ঐকমত্য কমিশনে মেয়াদটা বাড়ানো হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ডানপন্থা বামপন্থা এবং ডান দিকে হেলে যাওয়া এইটাকে পুরাটাই আমার মনে হয় এখন সেকেন্ডারি করে ফেলা উচিত রাজনীতির আলোচনায়। প্রাথমিক করা উচিত কিভাবে হচ্ছে আমরা মানুষের আয় ব্যয়ের বৈষম্য কমাবো, দুর্নীতি কমাবো এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমায়ে জনগণের ক্ষমতা বাড়াবো। ধন্যবাদ। মাহমুদ হাবিব, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। বিএনপির তরফ থেকেও বিভিন্ন সময় আন্দোলনের হুমকির কথা বলা হয়েছে, তাদের কথাগুলো যদি সরকার না শোনে, নির্বাচনের ব্যাপারে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা তো একসময় আলোচনার মধ্যেই কেটে গেল। তারপরেও কি জামাত ইসলামী এই মুহূর্তে যে আন্দোলনটা শুরু করছে সেটার যৌক্তিকতা কোথাও আপনারা খুঁজে পান, যে এই মুহূর্তে কেউ চাইলে আন্দোলন করতেই পারে? ব্যাপারটা কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে মনজুর ভাই। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। প্রথমত যেহেতু আমি দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যারা আন্দোলন ঘোষণা করেছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী, খুব সুস্পষ্ট দলীয় পার্থক্য আছে, কাজেই খুব স্বাভাবিকভাবেই আমার কাছে তো যৌক্তিক মনে হচ্ছে না। এই যৌক্তিক প্রথমত ভিন্ন দল হিসেবেই আমার মনে হচ্ছে না। এবার আসুন যুক্তিগুলো। যেই যুক্তি, মানে আমার প্রশ্ন হচ্ছে আন্দোলন করাটাই অযৌক্তিক, মানে তাদের সুনির্দিষ্ট দাবির বাইরে গিয়ে করাটা অযৌক্তিক নয়। আমি এই বিষয়টাই আপনাকে বলছি যে এটা তারা আন্দোলন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারেন, কার বিরুদ্ধে করবেন সেটা সরকার কিংবা যেখানেই হোক। এই ক্ষেত্রে
সরকারের বিরুদ্ধে আন্দোলন করাটা, বিশেষ করে গতদিন যেদিন ঐকমত্য কমিশনের মিটিং হলো, সেদিন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব চমৎকার বক্তব্য দিতে দেখেছি সবগুলো রাজনৈতিক দলের প্রতি। এবং তিনি কিন্তু প্রথম থেকেই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা দল না তাদের প্রত্যেকের সরকার, এবং এই জায়গাটি তার এক ধরনের মানে একটা মানে আনকোশ্চেনেবল একটা পজিশন আছে। ফলে দেখা যায় যে খুব কষ্ট হলেও আমরা আন্দোলনের কথা বললেও যেটা হয়, কথোপকথনের পরে ওই পর্যায়ে আর যাওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ আপনি নিজের বিরুদ্ধে তো আসলে আন্দোলনটা করতে পারেন না। এখানে তো সরকারটা তো আপনারই সরকার। যেটা আপনি যদি বিপ্লব কেন বলা হয় আমি সেটা নিয়েও আজও কনফিউজড। বিষয়টা যেটা মোর অফ আপরাইজিংটা তো আসলে ছিল অভ্যুত্থান, সুনির্দিষ্ট একটা ইডিওলজির পেছনে দীর্ঘদিন ওয়ার্কআউট করে সেই সুনির্দিষ্ট ইডিওলজিকে স্টাবলিশ করার জন্য যেই অভ্যুত্থান ঘটে সেইটাই বোধহয় বিপ্লব বলে। আমি ডেফিনেশন ওয়াইজ যেভাবে বুঝি। এখন ভাইদের নিজস্ব নিশ্চয়ই সংজ্ঞা আছে সেটা, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কোন পয়েন্টে যাচ্ছেন আসলে আন্দোলনটা, এই পয়েন্টটা জানা জরুরি। আপনার পয়েন্টটা তো পিয়ার, আপনার পয়েন্ট তো হচ্ছে আপনার লেজিটিমেসি দেওয়া, এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, যেটা ঐকমত্য কমিশন প্রতিদিন মানে বা তাদের মতো বসছেন। 1 মাস সময় নিয়েছেন, কি হয়েছে তাতে? ফেব্রুয়ারি পর্যন্ত তো অলমোস্ট 5 মাস আছে। আমাদের যদি 2 মাস আরও লাগে, আবারও বলি ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মতাদর্শ, কিন্তু উদ্দেশ্যটা তো সেম। আমরা তো এটা বিশ্বাস করতে চাই যে এনসিপি কিংবা বাংলাদেশ মানে জামাতে ইসলামী কিংবা গণ অধিকার পরিষদ কিংবা বাম দলগুলো, আমরা প্রত্যেকেই তো চাইছি যে বাংলাদেশে আর আগের সময়টা কখনোই পুনরাবৃত্তি না হোক। আমাদের কিন্তু যদি মূল ডেস্টিনেশনটা সেম থাকে, রাস্তা হয় সেম নয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মানে মতাদর্শ অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী, তার চিন্তাভাবনা অনুযায়ী একটা তাদের মতো প্রস্তাবনা দিয়েছেন, জামাত ইসলামী একটা দিয়েছেন, এনসিপি একটা দিয়েছেন। এটা নিয়ে তো কাজ চলছে। এমন যদি হতো যে আমরা সচরাচর যেটা বুঝি যে আলোচনার টেবিল যখন বন্ধ হয়ে যায় তখন আপনি মাঠে নেমে আসেন আন্দোলনের জন্য, আপনি যেই অর্থেই বলুন না কেন, আপনি সরকারের ওপরে একটা এক্সট্রা চাপ তৈরি করার চেষ্টা করছেন। আসলে কিসের জন্য? তার মানে কি আপনি আপনার অ্যাকশন দিয়ে কি বুঝিয়ে দিচ্ছেন না যে ঐকমত্য কমিশন ব্যর্থ হয়ে গেছে? দেখুন, আপনি 300 আসনে প্রার্থী দিয়ে রেখেছেন, বাংলাদেশ জাতীয় জামাত ইসলামের কথাই বলছি, যারা পুরো দমে নির্বাচনমুখী কাজ করছেন। আপনি নিম্নকক্ষে পিয়ারের জন্য মাঠে নামছেন, আপনি আলোচনার টেবিলেও বসছেন। আসলে আপনার রিয়াল স্ট্যান্ড কোনটা এটা জানাটা জরুরি, কারণ এখানে কিন্তু তিনটা স্ট্যান্ড কিন্তু একটা আরেকটাকে কোনোভাবেই মানে সম্পূরক স্ট্যান্ড নয়। আমি জেনারেল ইলেকশন ভোটের মাধ্যমে করব না, তাহলে তো আমি প্রার্থী দিব না। আমি পিয়ার চাই, তার মানে হচ্ছে আমি শুধু পিয়ারের জন্যই দৌড়াবো। পিয়ার নিয়েও আরেকটা কথা আছে। প্রথম যখন আলোচনার টেবিল, এটা আজকে কত মাস, 5 মাস বোধহয় তাজনবা আপনার আগে যাচ্ছেন, 5 মাস হয়ে গেছে না? 5 মাস আগে যখন লোয়ার মানে আমাদের জেনারেল ইলেকশন পিয়ারে হওয়ার কথা ছিল না, তখন তারা ওয়ার্কআউট করেনি কেন? তখন এটা তুলে আনা হয়নি কেন? প্রতি 3 মাস থেকে 4 মাস পরপরই যদি বাস্তবতা বদলে যায়, তাহলে ধরুন এই যে এখন মতভেদ আছে, এটাও একটা পর্যায়ে আমরা এক পর্যায়ে চলে আসলাম, তখন আরেকটা যে নতুন কথা মনে হবে না তার নিশ্চয়তা কি? আমি শুধু এই কারণে বলছি, এটা একটা জেন্টলম্যানস এগ্রিমেন্টে আপনি বসেছিলেন, এতগুলো দল 37টা 38টা রাজনৈতিক দল প্রতিটা দিন বসেছেন। এইটা পুরোটাই আপনার এখন মনে হচ্ছে যে না, পিয়ারটা আমার লোয়ার হাউসেও চাই। যদি লোয়ার হাউসে চান, এটা দোষের কিছু নাই, কিন্তু এটা দিস ক্যান বি ইয়োর ভেরি স্ট্রং পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু আপনি কোন পর্যায়ে এটা আনছেন? একটা সময় আমরা মানে বিএনপি স্ট্রাগল করেছে না? বিএনপিও তো স্ট্রাগল করেছে, যখন আপনার প্রধানমন্ত্রীর মানে ইয়েগুলো নিয়ে আমরা কথা বলেছি, টেনিওর নিয়ে কথা বলেছি, মোট কয়বার হবে, এগুলো নিয়ে যুদ্ধ হয়েছে না? 70 অনুচ্ছেদ নিয়ে নানা মতভেদ থেকেছে। এগুলো কিন্তু আমরা এই ডিসকাশনগুলো আমরা সবাই, এমনকি জামাত ইসলামীও সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের মধ্যে মানে যেটা মতানৈক্যটাকে কমিয়ে আনার। সেই জায়গাতে পিয়ারের ব্যাপারটাও তো এখনো মীমাংসিত হলো না, এবং এটা হয়ে যাবে বলে আমি আশাবাদী। দেখুন, এতগুলো বিষয় মীমাংসিত হয়েছে না। প্রথমত আমি ভাইয়া এই জায়গাটা আই এম সরি, এটা প্রথমত প্লিজ কথা, আমি কিন্তু এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, এটা টিজ করার বিষয় নয়, এবং আমি দলের যেই জায়গাটায় যেই পোস্টটা ক্যারি করছি এটা ঘোষণা দেওয়ার তো কোনো সুযোগই নাই না। আপনি যেদিন সালাউদ্দিন ভাইয়ের সাথে বসবেন, এই উপদেশটা আপনি অনুগ্রহ করে উনাকে দিবেন। কাজে এই জিনিসটা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে আপনি হয় আমার কোনো যুক্তি থাকলে ওটা আপনার সময় খণ্ডন করবেন, অনুগ্রহ করে টিজ করবেন না, দ্যাট ইজ নট নাইস। যাই হোক, যেটা বলতে আমি এখন মূল কথায় ফেরত আসি, সেটা হচ্ছে 84টা বিষয়ে ঐকমত্য কমিশন একমত হয়েছে। এর মধ্যে অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে না?
আমি যদি সব বিষয়ে একমতই হই তাহলে তো জামাত ইসলামীকেও ঘোষণা দিতে হয় না যে আমাকে মাঠে নামতে হবে। কিন্তু ওই যে আপনাকে আমি বললাম যে রাজনৈতিক আপনার একটা স্ট্যান্ড থাকতে হবে, যেটা কংক্রিট, যেটা দেখে আসলে আমি বুঝতে পারি আপনি চাইছেন কি। আপনার মাঠে 300 লোক নির্বাচনের জন্য কাজ করছে, আপনি পিয়ারের জন্য আবার সেই মাঠে নামছেন ওই লোয়ার হাউসেই, আবার আপনি আলোচনার টেবিলেও আছেন। আসলে আপনি একটা কোথায়? বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা, মুক্তবাগ। ফিরে আসবে ডক্টর করিম আপনার কাছে। একটু আগে মাহমুদ হাবিবা যে কথাটি বলছিলেন যে আপনাদের দল 300 আসনে প্রার্থী নির্ধারণ করে ফেলেছেন, তারা মাঠে প্রচারণা চালাচ্ছেন, এই অবস্থায় আসলে পিয়ারের দাবিটি এবং যে পর্যায়ে এসে আপনারা তুলছেন সেটার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন করছিলেন, আপনার উত্তরটা শুনতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা ডেমোক্রেসির অন্যতম একটা পার্ট, যে এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা। আমি মনে করি যে আমাদের দাবি সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বাস্তবায়নের জন্য, এবং জনগণের যে দাবি, জনগণের যে প্রত্যাশা। আপনি দেখুন যে আজকের যে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে, আমরা একসময় কিন্তু কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা জামাত ইসলামী দিয়েছিল, অধ্যাপক গোলাম আযম। তখন কিন্তু বিএনপি বলেছিল যে বাংলাদেশে কিন্তু শিশু আর পাগল ব্যতীত নিরপেক্ষ কোনো লোক নাই। সেই কেয়ারটেকার সরকার কিন্তু এখন সংবিধানের অংশ, এবং সেটি কিন্তু শেখ হাসিনা বাতিল করেছে, আবার সে আসতেছে সেটা কুট হয়ে। সুতরাং যে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে, এটা কিন্তু জামাত আবিষ্কৃত কোনো বিষয় নয়। পৃথিবীর অসংখ্য দেশে পিয়ার আছে, কিন্তু দ্যাট ইজ সেম পিয়ার পদ্ধতি পৃথিবীতে সব জায়গায় না, এক এক জায়গায় এক এক রকম। সুতরাং দিস ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার যে আপনি কোন পিয়ার চাচ্ছেন। যেমন 1%-এ 3 জন সংসদ সদস্য, কিন্তু আপনি এটা কোনো অনেক জায়গায় 5%-এ আছে। আপনি অসংখ্য ইস্যুকে আপনি অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। আপনি কোনো জায়গায় প্রার্থী নেই, কোনো জায়গায় প্রার্থী আগে ডিক্লেয়ার করে পিয়ার পদ্ধতিতে যেতে হবে। সুতরাং এই জায়গাগুলো আপনাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। সেটা আপনাদের দলীয় অবস্থান হতে পারে, কিন্তু একই সাথে আবার 300 প্রার্থী যখন আপনারা নির্ধারণ করেন, সেটা এটার সাথে সাংঘর্ষিক না, হচ্ছে কোনো সাংঘর্ষিক নেই। আমরা যে পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতিতে অবশ্যই প্রার্থী থাকবে, প্রার্থী ঘোষিত থাকবে। অর্থাৎ জনগণ যদি 10 জন, 100 জন, 200 জন যাকেই নির্বাচিত করে, তাহলে তারা কারা সেটা জনগণ জানবে। সেটা এলাকা ভিত্তিক হওয়ার সুযোগ আছে, সেই ডিসকাশন আপনি করতে পারেন। মানে সংসদীয় আসন ভিত্তিক সেটা হওয়ার সুযোগ আছে। আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আজকে বলা হচ্ছে যে শুধু কি না, এই ব্যাপারটা একটু পরিষ্কার হতে চাচ্ছি। 300 আসনে প্রার্থী আপনারা দিতে পারেন, অবশ্যই আপনি সেটা সংসদীয় এলাকা ভিত্তিক পিআর ব্যবস্থা কিভাবে হবে? আপনি যখন আপনার ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আপনি প্রার্থী ঘোষণা করবেন 300, যেহেতু সংসদ 300, কিন্তু আপনি পার্সেন্টেজ যেটি পাবেন সেই আলোকে আপনাকে অ্যাকোমোডেট। কিন্তু সেটা সংসদীয় আসন ভিত্তিক কিভাবে হবে? কেন হবে না? আপনি যে প্রথম আপনার ভোটের পার্সেন্টেজ যেখানে আপনার বেশি, সেখানে আপনি পাবেন, সেই আলোকে হবে। এরপরে বাকিগুলো আপনার আনুপাতিক হয়ে হবে। সো এটা আমি আগে বলেছি যে দিস ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। কিন্তু আপনি পিয়ার পদ্ধতি এটা একযোগ, মানে এটা উড়িয়ে দেবেন, এটা কোনো পার্ট না। সেকেন্ড হচ্ছে যে আমাদের এবারের দাবিটা কিন্তু আপনি দেখেন যে দাবিগুলো আমরা দিচ্ছি, তার মধ্যে অন্যতম পিয়ার একটা পদ্ধতি দাবি, কিন্তু আমাদের অন্যতম দাবি তো হচ্ছে জুলাই সনদ। আপু যে একটু আগে বলেছেন, জুলাই সনদ যদি না হয় তাহলে আন্দোলনের কি হবে, এই আন্দোলনে বিপ্লব এবং বিপ্লবীদের কি হবে? এই যে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার সংবিধানে কোথায় আছে? সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা জিজ্ঞেস করছিলেন যে 5 মাস আগে যখন এই আলোচনাগুলো শুরু হচ্ছিল, তখন কেন আপনারা এটা বললেন না? এই পিয়ার পদ্ধতি কিন্তু বাংলাদেশে আপনি একাডেমিক্যালি যদি খোঁজেন, তাহলে অনেক আগ থেকে আমাদের একাডেমিশিয়ানরা এটা ডিসকাশনে নিয়ে আসছে। আপনি এই সময় অসংখ্য সাংবাদিকদের লেখনীর মধ্যে সেটা কিন্তু দল হিসেবে যখন আলোচনাগুলো ঐকমত্য কমিশনে শুরু হলো, তখন থেকে এই দাবিটা কেন আপনারা তোলেননি, বরং শেষ মুহূর্তে এসে কেন তুলেন? সেখান থেকে তার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আপনারা নির্বাচনের আগেও নতুন কোন এই ধরনের দাবি নিয়ে আসেন, সেটা ওনার মনে হতে পারে। সেখান থেকে তার যৌক্তিকতাটা কেন আপনারা পরে কেন আনছেন? জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, সে তো ভিন্ন প্রসঙ্গ, সেখানে ভিন্ন প্রসঙ্গ না। বিএনপি পিয়ারের প্রসঙ্গটা একটু শেষ করতে চাই। কিন্তু জুলাই সনদকে কিন্তু আইনি ভিত্তি দিতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু জুলাই সনদকে ব্যাপারে তাদের আইনি ভিত্তি পিয়ারের প্রসঙ্গে মাহমুদ হাবিবার প্রশ্নটার উত্তর চাচ্ছিল আপনার কাছ থেকে, যে কেন শেষ মুহূর্তে এসে আপনারা এটা তুললেন? সেটা শেষ আর শুরু নাই। আজকের এই দাবি দেওয়ার পরে আপনি এখন দেখেন যে একটি জরিপে দেখা যায় পিয়ার পদ্ধতি দেশের কত % মানুষ চায়। সেই জরিপ কিন্তু অলরেডি হয়ে গেছে। সুতরাং আপনি সেই জরিপকে কি আপনি
তুরিয়ে দেবেন যে এটা কোনো জরিপে না? আমার প্রশ্নটা আসলে সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে আগে কেন নয়, যখন থেকে ঐকমত্য কমিশনে আলোচনাটা শুরু হলো তখন কেন আপনারা এই দাবিটা তোলেননি, কেন এই সময় এসে তুলছেন? আমরা মনে করছি দিস ইজ দ্য হাই টাইম, এবং আমরা মনে করি এখনো এই পিয়ার পদ্ধতি আলোচনা করে নির্বাচনে যাওয়া সম্ভব। কিন্তু বিএনপি তো জুলাই সনদকে মানছে না, তারা বলছে যে এটা তারা নির্বাচিত হলে হবে, সেখানে হবে। আচ্ছা, এই সরকারের ব্যাপারে অনেকে খুব দরদ দেখতেছি আমরা, যে কাদের বিরুদ্ধে আন্দোলন। এই সরকার গঠিত হওয়ার পরে সবার আগে কারা এই সরকারকে অসংখ্য শব্দ চয়ন করেছে, তারা কোত্থেকে এসছে, তারাকে নির্বাচিত যমুনা ঘেরাও দেওয়ার কথা কারা বলেছিল, যে ইউনূস সাহেবকে অত্যন্ত লাঞ্ছিতভাবে বিদায় নিতে হবে, তার যমুনা ঘেরাও করা হবে, ডিসেম্বরে ইলেকশন না দেবে। সেই ডিসেম্বর ইলেকশন তো হচ্ছে না। ইউনূস সাহেবকে আন্দোলনের তাকে প্রেশারাইজ করে লন্ডন পর্যন্ত আপনি নিয়ে গেলেন, তাহলে আপনি কার থেকে সেটা আদায় করেছেন? আর জামাত ইসলামী এখন আন্দোলনে গেলে খুব এই সরকারের ব্যাপারে খুব দরদ জমে গেল কেন? না, আমাদের এই সরকার থেকে আদায় করবো আমরা সেটি, আমাদের সেটি আন্দোলন। হ্যাঁ, সেই আন্দোলন কি রকম আন্দোলন? আজকের বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে ফ্যাসিবাদ তো একটা চরিত্র, সুতরাং এই ফ্যাসিবাদী আচরণ যারা লালন করে, আজকের এই জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষ প্রত্যাশা করেছিল যে এখানে আর অন্তত নতুন করে মানুষ আর নিষ্পেষণের শিকার হবে না। বাংলাদেশের মৌলিক প্রবলেম হচ্ছে কারাপশন, এখানে দুঃশাসন। কিন্তু শাসন ক্ষমতা না পেয়ে যেভাবে গোটা দেশের মানুষ আমাদের কর্তৃক, জনগণ কর্তৃক, রাজনীতিবিদ কর্তৃক যেভাবে সাপারার হয়েছে, চাঁদাবাজি লুণ্ঠনের শিকার হয়েছে, পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, নিজ দলের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে আপনি বলে ফেলবেন যে একবারে লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে? আজকের অনেক দল থানা ঘেরাও করছে, অনেক দল কর্তৃক আজকে সরকারি অফিসগুলোকে তাদের দলীয় অফিস বানানো হচ্ছে, নিজেরা ক্ষমতা এসে গেছে এরকম একটা ভাব কিন্তু সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ভাবের উপরে একটা গুড সাইন দিয়ে দিয়েছে, না এই ভাব হয় না আমাদের। সুতরাং আমরা এই জায়গা থেকে বলবো যে এখানে আমাদের পরস্মত সহিষ্ণুতার যে জায়গাটি, সেটা ঐক্যমত তৈরি হয়েছে, নো ডাউট। আমাদের এখানে আলোচনার যে টেবিলটা, সেটা এখানে তৈরি হয়েছে। যদি আজকের আমরা আন্দোলন ঘোষণা করেছি, আমরা কি কালকে বলেছি জ্বালাও পোড়াও হবে? আমরা বলেছি আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি, সেটি যদি সেখানে সে টেবিলে যদি আলোচনা হয়ে যায় তাহলে ওকে। ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রসঙ্গগুলো তোলা হলো, যেখানে বিএনপির ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এমন আচরণ করছেন যেটাতে মনে হচ্ছে যে আপনারা এরই মধ্যে ক্ষমতায় চলে এসেছেন, এবং সেই কারণে চাঁদাবাজি সহ যে অভিযোগগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠে, সেটা আসলে ক্ষমতার আভাস পেয়েই আপনারা করছেন, সেটার ব্যাপারে আপনাদের বক্তব্যটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলতে আসি। প্রথমত আমার শ্রদ্ধেয় ভাই বললেন যে জুলাই সনদ বিএনপি মানছে না। এটার কোনো ধরনের, এই কথাটা হচ্ছে মানে কি বলবো, অপতথ্য, এবং টকশোতে এটা প্রকাশ্যে বলা। 84টা বিষয় যেটাতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, অবশ্যই পয়েন্ট অফ নোট অফ ডিসেন্ট সহ, তার মধ্যে বহু বিষয় আছে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়। এখানে খুব সুস্পষ্টভাবে আমরা সবগুলো দলই, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একা নয়, যেগুলো প্রায়োরিটি বেসিসে প্রথমে এটিগুলো ইমপ্লিমেন্ট করা, তারপরে সেকেন্ডারি প্রায়োরিটিতে বাকিগুলো ইমপ্লিমেন্ট করা, সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, সেটাতে তাদের দ্বিমত আছে। এই বিষয়টা নিয়েই তো আলোচনা চলছে। এবং সবচেয়ে বড় কথা, তিনি যেটা প্রথমেই যেটা আমার সম্মানিত সহ-আলোচক বললেন যে এই সরকারের আইনগত ভিত্তিটা কি, এই সরকার তো এই সংবিধানের আওতাতেই চলছে, এর বাইরে তো কিছু নয়। এই সংবিধান বিষয়ে এত ডিটেলস যাওয়ার আমার কোনো সুযোগ নাই, কারণ আমি সংবিধান বিশেষজ্ঞ নই। এখন যে প্রসঙ্গটায় তিনি আসলেন, দেখুন পিআর নিয়ে যে কথাটা বলা হলো, পিআরের উত্তরটা তো ভাই সঠিক দিলেন না, এটা তো তিনি অ্যাভয়েড করে গেলেন। নিঃসন্দেহে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ অনেক বদলে গেছে, কোনো সন্দেহ নাই। সেখানে আগের সরকারের দ্বারা যেই অসংখ্য বিষয় ছিল, সেগুলো তো এখন আসলে অনেকগুলো দল, রাজনৈতিক দল, এবং এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আছে। এখন ধরুন ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়া, ওই যে ইসলামী ব্যাংকের মতো, কিংবা ইবনে সিনা ট্রাস্টের মতো, কিংবা নাবিল গ্রুপের মতো, কিংবা বসুন্ধরা গ্রুপের মতো অসংখ্য বিষয় আছে। এগুলো টানাটানির কোনো প্রয়োজন দেখি না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা আলোচনার টেবিলে জেন্টলম্যানস এগ্রিমেন্ট নিয়ে বসছেন যে আমি জুলাই সনদটা ফাইনাল করব, এবং সেই কাজ এখনো চলমান, আপনি সেখানে মতামত দিয়েছেন যে সময় 1 মাস বৃদ্ধি হয়েছে, সেই 1 মাসে
এই আলোচনাটা হবে, ততদিন সময় আপনাকে নীতিগতভাবেও ঐকমত্য কমিশনকে দিতেই হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আসলে বিএনপির অবস্থানটা কি? তিন ধরনের মত আছে। যেমন আমরা খুব সুস্পষ্টভাবেই বলেছি যে কোনো যেটা জামাত ইসলামী বলতে চাইছেন তার একটা স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে বলছেন, এনসিপি যেটা বলছেন সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে যে এইটা যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় সেটাতে নিয়ে আমরা একটা ডিসকাশন করতে পারি, এখানে এটা লিগালি কোনোভাবে মানে এটা বাইন্ড করা যায় কিনা, যেটা এটা পরবর্তীতে সংসদে যারা আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবে। এটা তো হতেই পারে, যেহেতু ডাকসু এবং জাকসু নির্বাচনে যথেষ্ট আশাব্যঞ্জক ফলাফল আমার সম্মানিত ভাইরা দেখছেন, যে হতে পারে না যে তারাও এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, কিংবা এনসিপি। কাজে এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নাই যেটা বিএনপি মানে এই দায়িত্বটা প্রাপ্ত হবে। বিষয়টা হলো যে যেটা আপনি জেন্টলম্যানস এগ্রিমেন্টে 5 মাস কাটিয়ে আসতে পারলেন, আপনি জেন্টলম্যানস এগ্রিমেন্টে এই সরকারকে ক্ষমতায় আনতে পারলেন, আমরা তো এইটুকু অন্তত আস্থা রাখি। ধরুন আপনার এই টকশোতে আমরা প্রত্যেকে একমত হয়েছে যে 20 মিনিট করে আপনি কথা বলতে দেবেন, আমরা 20 মিনিট করে কথা বলবো, কিন্তু সেখানে আমি বের হয়ে যেয়ে বললাম যে না 20 মিনিট আমি বলবো না, আমি 40 মিনিট কথা বলতে চাই। আমি যখন টকশোতে বসে আমি জানতাম না আমাকে 20 মিনিট কথা বলতে হবে, ঠিক ওই জায়গাটায় পিয়ার নেই আমার প্রশ্নটা, আর কোনো প্রশ্ন না। জুলাই সনদ ভিন্ন ইস্যু, জুলাই সনদ নিয়ে তারা এটা সরকারের সাথে আলাদাভাবে বসতে পারে, যতভাবে তাদের যত মানে যোগাযোগ আছে তারা সেটা ব্যবহার করতে পারেন। দেখুন খুব সহজে অনেক কিছু বলা যায়। তাহলে কি এটা একটু পরিষ্কার করে একটু শুনতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে কি জুলাই সনদের সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেটার ব্যাপারে বাধ্যকর কোনো একটা ব্যবস্থা করতে বিএনপির আপত্তি নেই নির্বাচনের আগে? নির্বাচনের আগে যেটা বিএনপি সঠিক যদি সেটাকে মনে করে, যদি এমন কোনো আমরা মানে এমন কোনো সলিউশন, অনেকগুলো সলিউশন কিন্তু আজকে উঠেছে, সম্ভবত 2-3টা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমরাও তো কাজ করছি। বেসিক্যালি আমরা তো সর্বতোভাবে চাইছি যে এটা মানে সর্বজনগ্রাহ্য হোক। অন্তত জুলাই সনদ এত মাস কাজ করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এটা যেন একটা প্রহসন না হয়ে যায়। এইটা যদি ইমপ্লিমেন্টই না করা যায় তাহলে আসলেও তো টোটাল বিষয়টা সকলের জন্যই শুধু হৃদয় বিদারক না, এটা জাতির জন্য এটা একটা খুব দুঃখজনক বিষয় হবে। কাজে আমাদের তো সর্বোচ্চ চেষ্টা আছে, কিন্তু সেইখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের দলের যারা এটা বিষয় বিশেষজ্ঞ তারা যেটা ভাবছেন সেইখানে বেস্ট অ্যাকোমোডেট যেটা করা যাবে আমরা সেটাই করব। এখানে কিন্তু কোনো লাস্ট কথা বলার সুযোগ আমাদের নাই, বা এখন আমরা বলিনি, যেহেতু ঐকমত্য কমিশন 1 মাস সময় নিয়েছেন হাতে, তারা এক পর্যায়ে তাদের বিষয়টা জানাবেন, মানে জাতীয়তাবাদী দল যদি নাই পারে সেটা তারা জানাবে। এখনই এটা নিয়ে কোনো কমেন্ট করার সুযোগ আমার নাই, এবং আমি এটা করতে চাইও না, কারণ এই আদৌ যে ঐকমত্য কমিশনের আলোচনা এত দূর আসবে, এতগুলো বিষয়ে মোটামুটিভাবে একমত হওয়া যাবে, এটাও তো কখনো মনে হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন সংসদীয় আসন যেটা বলছেন আপনি, পিয়ার পদ্ধতিতে কিন্তু আপনার ওই 300 আসনের লোক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। পিয়ারটা কিন্তু ভিন্ন জিনিস, ওটা মার্কার ভোট, দিন শেষে ওটা মার্কার ভোট। আপনি 50টা পাবেন, ওই 50 জন আপনি যে 50 জনকে বেছে নেবেন, ওখানে কিন্তু আপনার দেখানোর সুযোগ নাই যে এই সিটে এত পার্সেন্ট পেয়েছেন, ওই সিটে এত পার্সেন্ট পেয়েছেন। বিষয়টা কিন্তু পিয়ার তো তা নয়। আর পিয়ার নিয়ে কিন্তু আমরা কিন্তু পিয়ার নিয়ে কেউ বিরোধিতা করছি না। পিয়ারের জন্য সময় প্রয়োজন। বাংলাদেশের জনগণকে এই যে পিয়ার নিয়ে কথাটা হচ্ছে, পিয়ার 5 বছর পরে বা 10 বছর পরে সময়ের প্রয়োজনে যদি আসবে ওটা কিন্তু আমরা ঠেকানোর কেউ নই। এইটা নিয়ে আলোচনা চলতে থাকুক, এটা নিয়ে মানুষ বুঝুক। যেটা ভাইয়া বললেন যে 71% লোক সুজনের সেই জরিপে 71% লোক পিয়ারের পক্ষপাতী হচ্ছে, আপনি যদি জরিপটা খুলে দেখেন সেটা কেবলমাত্র আপার হাউসে একটা তারা জরিপ চালিয়েছিলেন, যেখানে 71% লোক আপার হাউসে পিয়ারের পক্ষে মত দিয়েছেন। আই রিপিট, 71% লোক আপার হাউসে পিয়ারের জন্য মত দিয়েছেন, নট লোয়ার হাউস। জেনারেল ইলেকশনে এগেইন আমি আপনাকে বলি, এটা নিয়ে কোনো কথাই ছিল না। জেন্টলম্যানস এগ্রিমেন্ট যখন একটা দল জেনে বুঝে ব্রেক করে, একটা শিক্ষিত দল, সেইটা কিন্তু একটা দুঃসংবাদ, সেটা আমাদের সবার জন্য দুঃসংবাদ। আপনি যখন বলছেন যে আমরা এরকম বহু কিন্তু ডিসকাশন টেবিলে বসেছি, শেখ হাসিনার সাথেও বসেছি, ওই একটা পর্যায়ে দেখা যেত কি কথা তো আগাই না, বা যতটুকু আগায় সেটা পুরো উল্টে দিয়ে একটা স্ট্যান্ড নিয়ে নেয়। শেখ হাসিনা সরকারের যেটা ছিল সেটা কিন্তু একটা আচরণ, এটাকে বলে ফ্যাসিবাদী আচরণ। এই আচরণ যে শুধু শেখ হাসিনাই করবে তা কিন্তু না, এর পরবর্তীতে যার মানে ব্যবহারের মধ্যে আপনি এই অসহিষ্ণুতাটা দেখতে পাবেন, আপনি জেন্টলম্যানস এগ্রিমেন্ট ব্রেক করার মতো মানসিকতা দেখতে পাবেন। ওই জায়গাটায় আপনাকে কেয়ারফুল হতে হবে। এই যে বাংলাদেশটা চলছে, দিন শেষে আপনি আমার সাথে, আপনি একজন জুলাই যোদ্ধা, উনি একজন জুলাই যোদ্ধা, উনি একজন জুলাই যোদ্ধা, আমরা সকলেই এখানে, আমি নিজে এখানে, আপনার অসংখ্য মানুষজন আছেন, আমরা নিজেদের জুলাই
মুক্তিযোদ্ধাই মনে করি, কিন্তু তারপরেও কিন্তু অসংখ্য মতভেদ হচ্ছে। আপনি আপনার মতের বাইরে চলে যাওয়া মাত্র আপনি হয় নাস্তিক হয়ে যাবেন, না হয় আপনি ভারতের দালাল। এটা তো ফ্যাসিবাদী আচরণ, এটা তো শেখ হাসিনার আচরণ। এই আপনি খালি কিছু করলেই হয় জামাত শিবির হয়ে যেতেন এক সময়, কিংবা আপনি হয়ে যেতেন জঙ্গি, কিংবা আপনি রাষ্ট্রবিরোধী অথবা পাকিস্তানপন্থী। এখন কি হয়েছে? ট্যাগ তো একই আছে, আপনার খালি নাম বদলে গেছে। পাকিস্তানপন্থী না বলে আপনাকে বলে এখন ভারতপন্থী। আপনি যদি জামাতে ইসলামীর সাথে একমত না হন, তাহলে সাথে সাথে বট আইডি চলে আসে, এবং ওই যে কিছু লেম কথাবার্তা আছে, যেই কথাগুলো ভাইয়েরা বলেন, যত চমৎকার কথা তারা বলেন, আমাদের মানে কমেন্ট বক্সে এসে তাদের সমর্থকরা যে ভাষাগুলো ব্যবহার করেন, ওগুলো খুব পরমত সহিষ্ণুতা দেখায় না, এবং সেটা দুর্ভাগ্যজনক। ধন্যবাদ। তাজনুভা জাবিন, আপনার কাছে ফিরে আসতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন এবং সেটার যে সাংবিধানিক বিষয়গুলো রয়েছে, সেটা নির্বাচনের আগে নিশ্চিত করার মতন যে ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এনসিপি তার কোনগুলোর পক্ষে আসলে অবস্থান করছে? এইটার আগে আমি একটু ওনাদের কথার প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই। জুলাই সনদ এই আলোচনাটা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে চলছে, এটা আসলে একটা গুড সাইন না, এটা একটা ঐতিহাসিক সময়। গত 50 বছরে আমি জানি না এরকম একটা মানে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের মারামারি ছাড়া, কোনো ধরনের উচ্চ বাক্য ছাড়া এ ধরনের আলোচনা হয়েছে কিনা, এবং সম্পূর্ণ সেটা জাতীয় স্বার্থে। আর জুলাই সনদের কিন্তু এখন আমরা বাস্তবায়ন পদ্ধতিটাতে কিন্তু আলোচনাটা করছি, মানে শেষের ভাগের, এবং এই বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে এটার জন্য আরও 1 মাস তো এটা সময় বাড়ানো হলো, এবং প্রধান উপদেষ্টা কিন্তু গত সপ্তাহে ওনার একটা বক্তব্য আমি দেখলাম যে উনি কিন্তু আগের ওনার বক্তব্য থেকে সরে এসেছে বাস্তবায়ন পদ্ধতি। উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না হয় তাহলে সরকারই এটার দায়িত্ব নেবে। মোদ্দা কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি আমরা সবাই চাই, এখন এটার বাস্তবায়নও আমরা সবাই চাই। এখন আলোচনাটা বা তর্কটা চলছে কি পদ্ধতিতে হবে। সো আমি ভাইয়ের কথার সাথে যে মানে এই যে আন্দোলনে যাওয়া, এটা একেবারেই প্রিম্যাচুর, বরং ওনাদের এখন ওই ফরেন একাডেমিতে বসে ওনাদের আইন বিশেষজ্ঞদের সাথে বসে এই আলোচনাটাতে আমাদের পৌঁছানো উচিত যে কি পদ্ধতিতে এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে। এখন আসে আমাদের তো স্ট্যান্ড ছিল, আপনারা সবাই জানেন যে একটা নতুন সময়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, যেটা গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে। আজকে যেটা ঐক্যমত্য কমিশন সবাইকে যে একটা পেপার দিয়েছে, ওখানে আছে যে একটা সাংবিধানিক আদেশ ফলোড বাই হচ্ছে গণভোট। এখন এই সাংবিধানিক আদেশটা কিন্তু ওনারা বলেছে ইমিডিয়েটলি ইফেক্টিভ, মানে এখনই। সো এটা আসলে এটা নিয়ে আমাদের দলীয় অবস্থান আমরা জানাবো, আজকে তো এটা মাত্র পেলাম। এবং সেটা হলে ব্যাপারটা কি দাঁড়াবে যে এখন থেকেই সংবিধানে এই পরিবর্তনগুলো হয়ে যাবে? এখন ওখানে কিন্তু বলা নাই যে গণভোটে পাশ হলে এরপর বলেছে এটা হবে, কিন্তু গণভোটে পাশ না হলে কি হবে এটা কিন্তু ওই কাগজে উল্লেখ নেই। আরেকটা হচ্ছে যে এটা হবে আর্টিকেল 22, মানে জুলাই ঘোষণাপত্রের আলোকে। এখন জুলাই ঘোষণাপত্র তো হবে পরবর্তী, এখন ইফেক্টিভ না, তাহলে জুলাই আর্টিকেল 27 অনুযায়ী তো জুলাই ঘোষণাপত্র এখনো ইফেক্টিভ না। তাহলে জুলাই ঘোষণা যে জিনিসটা পরবর্তী ইলেকশনের পরে ইফেক্টিভ হবে, ওইটার অধীনে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে? মানে ঘুরে ফিরে কথা কিন্তু পরবর্তী সংসদে চলে যাচ্ছে। ঠিক এই জিনিসটার তীব্র বিরোধিতা এনসিপি শুরু থেকেই করছে, যে আমরা কিন্তু এখানে যদি রাজনৈতিক দলগুলো একমত হয় যে তারা পরবর্তীতে কিছু একটা করবে, সেখানে আসলে ভরসা করতে বাধা কোথায় যে তারা আসলে এই কাজটা করবেন নির্বাচিত হয়ে এসে? কারণ এরকম অনেক এক্সাম্পল আছে অলরেডি। আমি আপনাকে বলি যে 1988 সালে যে 8ম সংশোধনী হয়েছিল, ওখানে যে 2-3টা পয়েন্ট ছিল, তার যে 2-3টা সংশোধনী হয়েছিল, ওখানে একটা ছিল যে হাইকোর্টের বিভাগীয় বেঞ্চ হবে, মানে ডিসেন্ট্রালাইজেশন হবে, যেটা পরবর্তীতে 89-এ কিন্তু আপনার আদালতে উঠে এবং 8ম সংশোধনী বাতিল হয়ে যায়। এবারও কিন্তু সুপারিশে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু সুপারিশটা আছে। তার মানে কি, আপনি যদি এই সংশোধনীগুলা মোদাটাকে যেভাবে সুপারিশগুলা বা সংস্কার প্রস্তাবগুলোতে রাজি হচ্ছে, এটা কিন্তু একটা সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে। তাহলে এটা যদি আপনি পরবর্তী সংসদে নিয়ে সংশোধনীতে নিয়ে যান, সেটা যে কোনো সময় আদালতে এটা বাতিল হয়ে যেতে পারে। অলরেডি হয়েছে, যে 8ম সংশোধনীর উদাহরণটা আমি এই জন্য আনলাম। এবং এটা কিন্তু যে গণ অভ্যুত্থানে যে বললো না যে এখনকার সরকারের কি ম্যান্ডেট বা কি, আপনি দেখেন আজকে আমাদের ঐক্যমত্য কমিশনে আমাদের একজন যুগ্ম আয়োজক জাভেদ রাসিন একটা কথা বলেছে যে আপনি গণ অভ্যুত্থানের ওই মুহূর্তটা 5ই আগস্ট কিন্তু সংবিধান থেকে অনেক উপরে বিদ্যমান সংবিধান, মানে এর পরে হয়তো এটার 100% থেকে একটু কমেছে বা বেড়েছে, বাট
গণ অভিপ্রায়, পিপলস উইল, গণ অভ্যুত্থান কিন্তু সংবিধানের অনেক উপরে। আপনাকে এটা, আমাদের সবাইকে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি যদি এটাকে আবার সংসদে নিয়ে যান, এখানে আমি আরেকটা উদাহরণ দিই। 79-এ যখন জিয়াউর রহমান কিন্তু মিলিটারি প্রোক্লামেশনের পরে কিন্তু উনি সংবিধান পরিবর্তন করেছিলেন, তাহলে মার্শাল ল নিশ্চয়ই গণ অভিপ্রায় না, মানে মানে গণ অভ্যুত্থান গণ অভিপ্রায় মোর। তাহলে একটা মার্শাল লর পরে যদি আপনার সংবিধান পরিবর্তন হতে পারে, তাহলে এত বড় গণ অভ্যুত্থানের পরে কেন না? উনি যেটা পরে ভুল করেছিলেন যে উনি পঞ্চম সংশোধনীতে ওটা আবার সেই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ঢুকিয়ে ফেলেছিলেন। আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে পরবর্তী সংসদে যখন এটা চলে যাবে, এটা সংশোধনী হবে, সেটার বেসিক স্ট্রাকচার, এখন যে সুপারিশের মতে আমরা বেসিক স্ট্রাকচার পরিবর্তনের কথা বলছি, সংসদে সেটা করা যাবে না। যদিও আজকে আমরা বলছিলাম যে গণপরিষদই হচ্ছে এটার বেস্ট উপায়, এবং সেটা জাতীয় সংসদের আগে। ইভেন আমরা এটাও বলেছি যে জাতীয় গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। প্রথম 120 দিন গণপরিষদ নির্বাচন ওরা একটা সংবিধান প্রণয়ন করবে, তারপর সংবিধান যখন প্রণয়ন হবে সেটা গণভোটের মাধ্যমে অনুমোদন হবে, আর গণপরিষদে যারা নির্বাচিত তারা বিলুপ্ত হয়ে যাবে। গণপরিষদে যারা নির্বাচিত হয়ে আসলেন তাদের মনে হলো যে এই জুলাই সনদ তারা মানবেন না, তারা যেহেতু এই ম্যান্ডেট নিয়ে আসছেন, তারা নতুন করে কিছু করলেন, একেবারে ভিন্ন কিছু না। যেহেতু আলোচনা তো আমরা জুলাই সনদের মানে কি কি বিষয়ে সংবিধান সংক্রান্ত এবং এর বাইরেও কি কি বিষয়ে আমাদের ঐক্যমত আছে বা আমাদের নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত আছে, এগুলো তো আমরা একটা আলোচনা করে কিন্তু পার হয়ে গেছে। আপনি যদি একটু মোটা দাগে দেখেন, এই ঐক্যমত কমিশনটাই কিন্তু ইনফরমালি গণপরিষদের মতোই কাজ করেছে। তারা সব রাজনৈতিক দলগুলো নিয়ে বসেছে, বিভিন্ন পক্ষের মানুষের সাথে তারা আলোচনা করেছে। সো আপনি এই আলোচনাটাকে অদেখা না করে আপনি যদি একটা গণপরিষদ নির্বাচন করে, এবং তারা যদি পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা গণভোট নিয়ে জনগণের অনুমোদন নিল, মানে দিস ইজ দ্য আসলে বেস্ট ওয়ে, এবং এটাই প্রচলিত ট্রেডিশনাল ওয়ে। আর আজকে যেটা বলা হয়েছে যে সাংবিধানিক আদেশ, এবং এখন তাহলে এই সাংবিধানিক আদেশটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে, তাহলে কিভাবে? এখনই যদি ইমিডিয়েটলি ইফেক্টিভ হয় তাহলে তারা আবার পরবর্তীতে গণভোটের কথা বলেছে, মানে ওই পেপারেই ছিল, তাহলে আর গণভোটের দরকার কি? আমি মনে করি যে যারা আসলে আমরা তো আইন বিশেষজ্ঞ না, যারা আছেন এটা নিয়ে আরো পর্যালোচনা করবে। আমি শেষে যে কথাটা বলতে চাই, এই যে এই আলোচনাটা কোথায় হবে? এটা আসলে ঘরে হবে, মানে এটা এই যে এতগুলো রাজনৈতিক দল সবার মধ্যে সদিচ্ছা আছে, কিন্তু এটাতে একটা আলটিমেট একটা রেজাল্টে পৌঁছানোর জন্য। ইভেন আমি সালাউদ্দিন সাহেবের কথা বলে ওনার অনেক সমালোচনা আমরা করি, উনিও কিন্তু সেকেন্ড লাস্ট মিটিংয়ে উনি কিন্তু বলেছেন যে ওনারা যে পরবর্তী সংসদে এটার বাস্তবায়নের কথা বলছেন, যদি ঐক্যমত কমিশন কোনো বেস্ট ওয়ে দেখাতে পারে, কোনো আইনি পদ্ধতি দেখাতে পারে, এবং ওটাতে যদি ওনারা কনভিন্স হয়, তাহলে কিন্তু ওনারা এটা বিবেচনা করবেন। সো এটা বোঝা যাচ্ছে যে এই আলোচনাটা এখনো রাজপথে যাওয়ার মতো হয় নাই, এটা কিন্তু এখনো টেবিলে আছে, এবং সব পক্ষই হচ্ছে আন্তরিক, এবং আমি আশা করব যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝতে পারবেন। ধন্যবাদ। ডক্টর করিম, যদি আর কিছু যোগ করার থাকে। জি ধন্যবাদ। না, আমি প্রথমে আপুকে ধন্যবাদ জানাই যে উনি বলেছেন যে আজকে না হোক, পরবর্তীতে হলেও তো এই পিআর পদ্ধতির ব্যাপারে উনি বলেছেন, রাইট। আসলে আমাদের দাবি, এটা আমরা বলছি না যে এর মাধ্যমে লড়াই শুরু হলো আর থামবে না। আমাদের দাবি কিন্তু একটা না। আমাদের জুলাই সনদ, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ যে অন্যান্য রাজনৈতিক পেশিবাদী দলগুলো ছিল তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, বিচার, সংস্কার সব কিছু মিলিয়ে আমাদের আন্দোলন। আমরা এই আন্দোলন কতটুকু রাইট অর রং, এটা যে রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছে এটা তাদের ব্যাপার, কিন্তু হ্যাঁ, এটা বলতে পারে যে এরকম না সেরকম। কিন্তু আপু যেটা বলছেন, কনসার্নের জায়গায় আমাদের সবার এটাই, আপনি সব আলোচনা করবেন কিন্তু আপনি বলবেন এটা পরে হবে, এটা হতে পারে না। বরং আপনাকে এই যে পিপল উইলস, আপনাকে এই জায়গাটাকে ওন করে আপনাকে এখন একটা অ্যাকশনে যেতে হবে, এটাকে বাস্তব জায়গায় আপনাকে রূপান্তরিত করতে হবে। যদি সেই জায়গা আপনি করতে না পারেন, তাহলে দীর্ঘ আলোচনার মূল্যটা কোথায়? আপনি লম্বা সময় অনেক চমৎকার আলোচনা করেছেন, পরে এসে এটাকে ছুঁড়ে মেরে দেবেন। আমরা এর আগে অনেক আলোচনাকে দেখেছি না, যে এখানে অনেক আলোচনা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে। আমাদের সংবিধানে কোথায়ও কি ফ্যাসিবাদের কথা আছে নাকি, গুম খুনের কথা আছে নাকি, ভোটের অধিকার হরণের কথা আছে নাকি? কিন্তু এই সংবিধানের দোহাই দিয়েই তো বিগত দিনে সেগুলো হয়েছে।
আর আমরা আবার যে এখন বলতেছি যে ভোট আমাদের এখন দিতে হবে, সেই ভোটের কথা কনস্টিটিউশনে কোথায় আছে? যদি কনস্টিটিউশনের আলোকে হয় তাহলে সুপ্রিম কোর্টের মত নিয়ে কেন? সুতরাং এই জায়গাগুলো ডিবেট থাকবে, কিন্তু আমি যেটা আশাবাদী হতে চাই, আমি প্রথমে বলেছি দিস দ্য গুড সাইন যে আমরা একসাথে বসে লম্বা আলোচনা হয়েছে এবং এর মধ্য দিয়ে বিশেষজ্ঞরাও কিন্তু তাদের মত দিয়েছে, এবং যেটি বলা হয়েছে ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন যে না, এটা গভর্নমেন্ট এই ব্যাপারে উইল ডিসাইড। আমরা সেটাকে আশাবাদী হয়েই আমরা মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেরকম ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম, আমরা আলোচনার টেবিলে থেকেই সেটাকে আমাদের ঐক্যের জায়গাটা আমরা বিনিময়। ধন্যবাদ আপনাকে। আমি তাজনুবার সাথে একটা বিষয়ে একমত, আমি সেটা হচ্ছে দিস ইজ নট এ গুড সাইন, দিস ইজ মানে হিস্টোরিক্যাল ইভেন্ট। হ্যাঁ, এবং আমরা এই জন্য ঐক্যমত্য কমিশনকে বিশেষভাবে সাধুবাদ জানাই যে আগামীতে যেই সরকারই আসুক, যখনই নির্বাচনের মাধ্যমে যেই সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পাক, যেই দলই হোক না কেন বা যেই জোটই হোক না কেন, এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ মানুষের অধিকারটা, মানবিক মর্যাদা এবং মানুষের ভোটাধিকারটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। এই দুইটার সমন্বয়, আপনি যেই প্রসেসে এই দুইটাকে সমুন্নত রাখতে পারবেন, আমরা যত কথা বলি না কেন, আমি যখনই বসি টেবিলে একটা কথা আমি সবসময় বলি, এটা জনগণ চাইছে। ভাই বলেন এটা জনগণ চাইছে, তাজনুবা বলে এটা জনগণ চাইছে। আসলে জনগণকে কিন্তু আমরা কখনোই মুখটা খোলার সুযোগ দেই না, কিংবা তাদের যে অধিকারটা আছে এটা প্রয়োগের যত রাস্তা সেটা বন্ধ করার নানা অপচেষ্টা এখনো তো বিদ্যমান। আমি শুধু এইটুকুই দোয়া করি, দেখুন অনেক গত 17-18 বছর এবং এই জুলাই আগস্ট যদি আমরা ধরি, এত বেশি পে করা হয়েছে যেটা আর সামনে এগিয়ে নেওয়ার কোনো সুযোগই নেই। এটার এখনই একটা ফুল স্টপ হয়ে, যেটা তাজনুবা বলছেন আবারও তার সাথে আমি একমত পোষণ করি, যে স্বাধীনতার পর থেকে এইরকম ঘটনা কখনো ঘটেনি। মনে মনে যাই ঘটুক না, দিন শেষে ওনারা হাসি মুখেই ঐক্যমত্য কমিশন থেকে বেরিয়ে প্রত্যেকে আলাদাভাবে ব্রিফিং করেছেন, এবং এটা আগামীর বাংলাদেশের একটা ইঙ্গিত দেয় যে বাংলাদেশটা আমরা প্রত্যাশা করি। কাজে এই জায়গাটাই আমি অনুরোধ করব সেই দলগুলোকে যারা ভাবছেন যে সরকারের কাছে কিছু চাওয়ার আছে, মাঠের চেয়ে তাদের সাথে সরাসরি ডিসকাশনটাই বেটার। এনিওয়ে তারপরও যে রাজনৈতিক দল তাদের চয়েস, এবং সবচেয়ে বড় কথা আপনার যে অধিকার মানুষ হিসেবে বেঁচে থাকার, সেইটাকে সমুন্নত রাখে, এবং আপনার যে আলটিমেট যে মানে রিলেশন উইথ ইউর কান্ট্রি অর মানে রাষ্ট্র ব্যবস্থার সাথে, সেটা আপনার ভোটাধিকার, সেটা সময় মতো ফিরিয়ে দেওয়া। এই দুইটা বিষয় যদি আমাদের যুদ্ধংদেহী মনোভাবটা না থাকে না, এই ভোটের অভাবে আপনি মনে রাখবেন যে একটা যদি 5 বছর পর একটা সরকারকে তার জনগণের কাছে যেতে হয় এবং তার কাছে ভোট চাইতে যেতে হয়, সে কিন্তু একেবারে সোজা থাকে, তারের মতোই সোজা থাকে। যাই হোক, আমি প্রত্যাশা করি যে এই দিনটা আমরা পাবো ইনশাআল্লাহ। আসলে এই যতগুলো আমরা ফ্যাসিবাদ বিরোধী পক্ষ আছি, আমাদের আসলে এই গণ অভ্যুত্থানের পরে অন্যতম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখা। আমরা যাতে এমন কিছু না করি যাতে দেশ অস্থিতিশীল হয়, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়, এবং অনেক কিছু গুঞ্জন আছে। 1/11-এর অনেকে ভয় করে, অনেক ধরনের এই অন্তর্বর্তী সরকারকে নিয়েও অনেক ধরনের গুঞ্জন করে। দিন শেষে সরকারটা আমরা কিন্তু নির্বাচনের আলোচনা করছি আগামী বছর শুরুতেই, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের একটা সময় আছে, তার আগে যাতে আমাদের এই ডিবেটটা শেষ করি, এবং সেটা শেষ করতে যাতে আমরা রাজনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখি, এটা মনে হয় আমাদের সব পক্ষের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।